আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসরুমে আরো একটি ক্লাসে। আজকে আমাদের বাংলা লেকচার ৩। আজকের আলোচ্য বিষয় বাংলা উচ্চারণ ১। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা আর লেখাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাবে। আমিও যদিও দেখছি, দেখা যাচ্ছে। যাই হোক, কে কোথায় থেকে আমার সাথে যুক্ত হয়েছে কমেন্ট করতে ভুলবে না। পাশাপাশি ক্লাসটি শেয়ার করতেও ভুলবে না। আমি তোমাদের সর্বাত্মক সহযোগিতা চাই, পাশাপাশি তোমাদের সফলতা কামনা করি। আমাদের আজকের আলোচনার বিষয় আমি বলেছি, এটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক। হ্যাঁ, এখান থেকে তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন পাবে 100% পাবে। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের সময় ছিল 9:30। 9:30টায় আমরা উপস্থিত হতে পারলাম না। এই না পারার পেছনে একটি কারণ আছে। কারণটি হলো আমার বাসায় বিদ্যুৎ ছিল না, পাশাপাশি ওয়াইফাই একটু সমস্যা করছিল। ট্রান্সমিটারটা পড়ে গেছে, এটা চেঞ্জ করতে প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছে কর্তৃপক্ষের। তো যে কারণে আর কি আমাদের এই সময় লাগছে আর কি। হ্যাঁ, অনেকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো যাই হোক, তোমাদের কাছে আমার একটাই চাওয়া থাকবে, সেটি হলো ক্লাসটি শেয়ার করে দেওয়া। ঠিক আছে, ক্লাসটি শেয়ার করে দিবে, আমি তোমাদের এই সহযোগিতাটুকু চাই। ওকে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, আমাদের আরেকটা বিষয় বলে রাখি, আমাদের যেই সাউন্ড, অর্থাৎ আমাদের যে মাইক্রোফোনটা চেঞ্জ হবে। তবে হয়তো আমরা নেক্সট ক্লাসে চেঞ্জ পাবো। আজকে সম্ভব নয়, কারণ আমি অর্ডার করেছি, এখনো আসেনি। ওকে, এখান থেকে মিনিমাম একটি প্রশ্ন পাবে, এটা 100% লিখে রাখতে পারো। ঢাবি বলো, রাবি বলো, জাবি বলো, চবি বলো, গুচ্ছ বলো, সাত কলেজ বলো, গার্হস্থ্য অর্থনীতি কলেজ বলো, নার্সিং বলো, যেটাই বলো না কেন, এখান থেকে প্রশ্ন পাবে, এটা 100% একটি প্রশ্ন আসবে এখান থেকে। ওকে, আমরা উচ্চারণ পড়ব। একটা বিষয় তোমাদেরকে আমি একটু অবগত করি, সেটি হলো উচ্চারণ সম্পর্কিত ধ্বনির সাথে। ধ্বনি কি? ধ্বনি হচ্ছে আওয়াজ। আওয়াজ হচ্ছে আমরা মুখে যেটা বলি, সেটাই হচ্ছে ধ্বনি বা আওয়াজ। এটার সাথে রিলেটেড হচ্ছে উচ্চারণ। আর বানান, বানান হচ্ছে দৃশ্যমান। ঠিক আছে, একটা বিষয় আমি এর আগে বলেছি হয়তো, বানান হলো দৃশ্যমান, বানান দেখা যায়। বানান বানান দৃশ্যমান, অর্থাৎ বানান দেখা যায়। দেখা যায় বলে তুমি এই যে ক খ গ ঘ লিখছো, ক খ গ ঘ তুমি যে লিখছো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে বর্ণ, বর্ণ দিয়ে বানানো হয়। আর যেটা মুখে বলি সেটা হচ্ছে ধ্বনি, ধ্বনি দিয়ে উচ্চারণ। ঠিক আছে, তো উচ্চারণটা আমরা একটু ভালোভাবে পড়বো। এটা আমাদের কাছে বেশ কঠিন মনে হয়, কিন্তু তুমি যদি বুঝতে পারো, তুমি যদি একটু মনোযোগী হও, ইনশাআল্লাহ এটা থেকে তোমাদের সমস্যা হবে না, আমি এতটুকু আশ্বস্ত করতে পারি। ওকে, তো যাই হোক, আমরা আলোচনায় আসি। উচ্চারণ, উচ্চারণ শব্দটা আমি আমি এর আগে বলেছিলাম যে শব্দের মধ্যে যদি মূর্ধন্য রি, মূর্ধন্য স, দীর্ঘ ই, দীর্ঘ উ, এই বর্ণগুলো যদি থাকে, তাহলে সেই শব্দটি হয়ে যায় তৎসম ভাষার শব্দ। তৎসম ভাষার শব্দ। ঠিক তেমনি উচ্চারণ শব্দটি তৎসম ভাষার শব্দ। শুধু উচ্চারণ নয়, ব্যাকরণের যত টপিক আছে সবগুলোই তৎসম ভাষার শব্দ। এরপরে যদি আমরা দেখি উচ্চারণ শব্দের বিশ্লেষণ, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো উৎ যোগ চারণ। উৎ যোগ চারণ না লিখি, উৎ যোগ চারি যোগ অন সমান সমান উচ্চারণ। অর্থাৎ আমি এর আগেও বলেছি, এটা হচ্ছে প্রত্যয়, সরি, এটা প্রকৃতি আর এটা হচ্ছে প্রত্যয়। সুতরাং এখানে উৎ হলো একটা উপসর্গ। উৎ কি? উৎ হলো উপসর্গ। উপসর্গ আছে কয়টা? উপসর্গ আছে একটা। আমার কথাগুলো তোমরা নোট করবে। উচ্চারণ হলো তৎসম ভাষার শব্দ। দ্বিতীয় কথা বললাম, উচ্চারণ শব্দের বিশ্লেষণ উৎ যোগ চারি যোগ অন বা অনট, যাই বলো না কেন, এটা হচ্ছে বিশ্লেষিত রূপ। আর এই জায়গায় যে উৎটি আছে, এই উৎ হলো একটি উপসর্গ। ঠিক আছে, উৎ হলো একটি উপসর্গ। আর এটা হচ্ছে প্রকৃতি, এটা প্রত্যয়। সুতরাং উচ্চারণ শব্দটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। কি প্রত্যয়? কৃৎ প্রত্যয়
সাধিত একটি শব্দ। এই কথাটা তোমরা অবশ্যই অবশ্যই নোট করবে, ঠিক আছে? ওকে, এবার আসি উচ্চারণ শব্দের সন্ধি বিচ্ছেদ। উদ যোগ চারণ সমান সমান কি? উচ্চারণ। এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ, ঠিক আছে? এই তথ্যটাও তোমরা একটু নোট করবে। উচ্চারণ শব্দের সন্ধি বিচ্ছেদ উদ যোগ চারণ, ঠিক আছে? কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা ক্লাসটা শেয়ার করে দিবা, হ্যাঁ? ক্লাসটা শেয়ার করে দিবে, আমি তোমাদের থেকে এটাই আশা করি, এটা হচ্ছে আমার দাবি। আমার ক্লাস করবে, আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না, কিছুই দিতে হবে না, তোমরা জাস্ট ক্লাসটি শেয়ার করবে, আমি এটা তোমাদের থেকে চাই। ওকে, আচ্ছা, লক্ষ্য করো, বলছি উচ্চারণ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো উৎ যোগ চারণ, ঠিক আছে? এখন যদি তোমাকে বলি উচ্চারণ শব্দে অক্ষর আছে কয়টা, তাহলে অক্ষর হলো উৎ সা রণ, উচ্চারণ, ঠিক আছে? উৎ সা রণ, তাহলে অক্ষর কয়টা? অক্ষর হলো তিনটা। অক্ষর কয়টা? তিনটা। তোমাদেরকে বলে রাখি, তোমাদেরকে বলে রাখি, ক্লাস বোঝা যাচ্ছে না? সাউন্ড আমাদের কালকে আগামী ক্লাসে ক্লিয়ার হবে। কথা বোঝা যাচ্ছে না? হ্যালো? হ্যাঁ, কথা তো বুঝে যায়, হ্যাঁ, ক্লিয়ার। একটু আজকের দিনটা কষ্ট করো, ঠিক আছে? আজকের দিনটা কষ্ট করো, আমাদের মাইক্রোফোন চলে আসবে, মাইক্রোফোন চলে আসলে আমরা ক্লাসটি ভালোভাবে নিতে পারবো, ঠিক আছে? ওকে, দেখো লক্ষ্য করো, তাহলে আমি বলছিলাম যে উচ্চারণ শব্দে অক্ষর আছে কয়টা? অক্ষর আছে তিনটা। অক্ষর তিনটা, ঠিক আছে? তিনটা অক্ষর। উচ্চারণ শিখতে গেলে আমি বলছি উচ্চারণ শব্দে অক্ষর আছে তিনটা, উৎ চা রণ, ঠিক আছে? উচ্চারণ। এখন আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, যদি তুমি উচ্চারণ শিখতে যাও তোমাকে অক্ষর সম্পর্কে ধারণা রাখতে হবে। অক্ষর, অক্ষরের ক্লাসটি আমি এর আগেও নিয়েছি, আমি আজকে আবার অক্ষর নিয়ে একটু কথা বলবো, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে আসো উচ্চারণ শব্দের উচ্চারণ। উচ্চারণ শব্দের উচ্চারণ, ঠিক আছে? উচ্চারণ শব্দের উচ্চারণ কি হবে? উচ চা, সরি যোগ দিচ্ছি কেন, উচ চা, তারপরে কি? রোন, রৌকার দন্তন্য, উৎ চা, উৎ চা রোন, ঠিক আছে? এটা হচ্ছে উচ্চারণ শব্দের উচ্চারণ। ওকে, এটা তোমরা নোট করো। আমি যে কটা তথ্যের কথা বললাম এই পর্যন্ত, এই তথ্যগুলো তোমরা দ্রুত নোট করে ফেলো। উচ্চারণ শব্দের উচ্চারণ হলো কি? উচ্চারণ। ওকে, ওকে, যদি নোট করা হয় একটু ডান লিখবা, নাহলে আমি পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, তোমাদের মনে হয় নোট করা হয়ে গেছে। ওকে, এবার আসো, আমাদের বাংলা ভাষায় বর্ণ আছে কয়টা? আমাদের বাংলা ভাষায় বর্ণ আছে 50টি বর্ণ, অর্থাৎ এই 50টি বর্ণকে আমরা একত্রে বলি বর্ণমালা। বর্ণমালার মধ্যে 11টা বর্ণ আছে স্বরবর্ণ। কি বর্ণ? স্বরবর্ণ। আর 39টা আছে ব্যঞ্জন বর্ণ। 39টা ব্যঞ্জন বর্ণ, এই হলো মোট আমাদের 50টা বর্ণ। এই 50টা বর্ণের উচ্চারণের ক্ষেত্রে আমরা ধ্বনি পাই 37টা ধ্বনি। কয়টা ধ্বনি? 37টা ধ্বনি পাই। এর মধ্যে স্বরধ্বনি হলো কয়টা? স্বরধ্বনি 60টা। ব্যঞ্জন ধ্বনি কয়টা? ব্যঞ্জন ধ্বনি হলো ব্যঞ্জন ধ্বনি হলো 30টা। ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। মোট হলো 37টা। মোট কয়টা? 37টা ধ্বনি। ওকে, আমরা
মোট প্রায় 37টা ধ্বনি। এই 37টা ধ্বনির উচ্চারিত রূপ আছে, অর্থাৎ এই 50টা বর্ণকে আমাদের উচ্চারণ করতে হবে এই 37টা বর্ণ দিয়ে। কথা বোঝা গেল? আমি কি বললাম বুঝলা? আমি বললাম যে আমাদের বর্ণমালায় বর্ণ আছে 50টা, কিন্তু ধ্বনি আছে 37টা, অর্থাৎ এই ধ্বনি হচ্ছে আমাদের উচ্চারিত রূপ, আর আমরা শিখছি উচ্চারণ। সুতরাং এই 50টা বর্ণকে রিপ্রেজেন্ট করে এই 37টা ধ্বনি। সুতরাং এই 50টি বর্ণের উচ্চারণ হলো এই 37টা ধ্বনি দিয়েই আমাদের উচ্চারণ করতে হবে। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝছো না বুঝো নাই? আমি তোমাদেরকে সময় দিচ্ছি, ঠিক আছে? তোমরা একটু বুঝে বুঝে কথা বলো। ওকে, আচ্ছা, হয়তো তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, ধন্যবাদ, বুঝেছো। এখন আমাদের উচ্চারণ শিখতে গেলে কয়েকটা বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। কয়েকটা বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। হ্যাঁ, মুক্তাক্ষর বদ্ধাক্ষর বুঝতে পারছি না, ওকে। আমি এই অক্ষর নিয়ে আবার কথা বলবো, এখনই কথা বলবো। চিন্তার কোনো কারণ নেই। আমি তোমাদেরকে বললাম যে আমাদের বর্ণমালায় বর্ণ আছে 50টা। এই 50টা বর্ণ হলো লিখিত রূপ। কি রূপ? লিখিত রূপ। আর লিখিত রূপ সমান সমান কি? লিখিত রূপ হলো বানান। লিখিত রূপ কি? বানান। আর এই 50টা বর্ণ লিখিত থাকলেও আমরা উচ্চারণ করতে পারি 37টা বর্ণ। কেন 37টা বর্ণ? যেমন তুমি দেখো ওই একটা বর্ণ, এই ওই বর্ণটাকে তুমি কিন্তু এটার মতো করে উচ্চারণ করতে পারো না। তুমি উচ্চারণ করো কি? ও রস্বই ওই। তুমি কিন্তু উচ্চারণ করো হচ্ছে এইটা, বর্ণ এইটা, তুমি লিখছো এটা, কিন্তু উচ্চারণ করছো এইটা। এই জন্য আমি বলছি যে তুমি 50টা বর্ণ দেখলেও তুমি 50টা বর্ণ কিন্তু উচ্চারণ করছো এই 37টা বর্ণ দিয়ে। যেমন তুমি একটা শব্দ লিখছো অভিধান, তুমি কি লিখছো? অভিধান। তুমি একটা শব্দ লিখছো অভিধান, কিন্তু এই অভিধানকে যখন তুমি উচ্চারণ করছো তুমি লিখছো অভিধান। লক্ষ্য করো, তুমি কিন্তু এই অ কে উচ্চারণ করছো ও, এটা হচ্ছে উচ্চারিত রূপ। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে পুরো একটা শব্দের বানান। এই জন্য বলছি বানানে আমাদের বানানে আমাদের 50টা বর্ণ আছে, অর্থাৎ 50টা বর্ণ দিয়ে বানান লিখা যায়। কিন্তু উচ্চারণ যখন আমরা করি, মুখে যখন সেটাকে পড়ি, তখন আমরা 37টা বর্ণ দিয়ে পড়ি। কারণ এই 37টা বর্ণ, সরি, 37টা ধ্বনি দিয়ে পড়ি। কারণ এই ধ্বনিগুলো হচ্ছে উচ্চারণ করা যায়, কিন্তু সব বর্ণ উচ্চারণ করা যায় না। উচ্চারণ করতে গেলে অন্য ধ্বনির সহায়তা নিতে হয়। আমি এই কথাটুকুই বলেছি, ঠিক আছে? ভাইয়া ক্লাস কি পরে পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে, এই পেজেই থাকবে ক্লাস। পাশাপাশি বাংলা ক্লাসরুম হাইফেন বাংলা ক্লাসরুম, প্রথম হচ্ছে ইংরেজি দিয়ে লিখবা বাংলা ক্লাসরুম, হাইফেন দিয়ে আবার বাংলা দিয়ে লিখবা বাংলা ক্লাসরুম, লিখে ইউটিউবে সার্চ দিবা, একটা চ্যানেল পেয়ে যাবো। ওই চ্যানেলেও আপলোড করা থাকবে, অর্থাৎ ফেসবুকেও থাকছে, আবার আহ ইয়েতেও থাকবে, ইউটিউবেও থাকবে। টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? ওকে, লক্ষ্য করো, দেখো আমি বলছি কি, যে 37টা ধ্বনি 50টা বর্ণ, এগুলো দিয়ে আমরা উচ্চারণ এবং বানানের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যাই হোক, আমরা এবার একটু বেসিক তথ্য জেনে নিই। আমাদের কি কি জানতে হবে উচ্চারণ শিখতে গেলে? আমাদের কি কি জানতে হবে? জানতে হবে কি, 1 নম্বরে দেখো লিখেছি হসন্তের ব্যবহার। লক্ষ্য করো, হসন্তের ব্যবহার। হসন্ত কি জিনিস? হসন্ত 3টা নাম, হসন্ত, হস, হলন্ত, এই 3টা নামে একে ডাকা হয়, ঠিক আছে? এটা হচ্ছে বর্ণের নিচে এভাবে দেওয়া থাকে, এটা হচ্ছে হসন্ত, এই যে এইটা, ঠিক আছে? এটাকে বলা হয় হসন্ত। ওকে, কথা কি বোঝা গেছে? কথা কি বুঝছো? ভাইয়া দ্রুত রেসপন্স করবা, হ্যাঁ? আমি তোমাদের রেসপন্সের আশায় একটু বিরতি দিই আর কি, একটু অপেক্ষা করি। কারণ তোমরা যদি না বোঝো, আমি তো কথা বলে বারবার লাভ নেই, তাই না? হ্যাঁ, ওকে, একটু রেসপন্স করবা। আচ্ছা, লক্ষ্য করো,
হুম দেখো, আমাদেরকে তিনটা বিষয় জানতে হবে। তিনটা বিষয়ের মধ্যে প্রথম বিষয় হলো হসন্তের ব্যবহার। হসন্তের ব্যবহার তুমি কোথায় করবে, এই ব্যবহারটা শিখতে হলে তোমাকে অক্ষর সম্পর্কে ধারণা রাখতে হবে। অক্ষর, হসন্ত মানে আসবে অক্ষর। অক্ষর কত প্রকার? অক্ষর হলো দুই প্রকার। একটা হলো মুক্তাক্ষর। কি অক্ষর? মুক্তাক্ষর। আরেকটা হলো বদ্ধাক্ষর। ঠিক আছে? একটা হলো মুক্তাক্ষর, আরেকটা হলো বদ্ধাক্ষর। এই দুইটা অক্ষর সম্পর্কে তোমার ধারণা থাকা চাই। যদি ধারণা না থাকে তাহলে তুমি কিন্তু সহজেই এই উচ্চারণ তুমি শিখতে পারবা না, বা তুমি ঠিকঠাক লিখতে পারবা না। যেমন আমি একটা শব্দ লিখলাম, একটা শব্দ লিখলাম হামলা। হামলা করছে না বর্তমানে? হামলা। এখন এই শব্দটাকে তুমি উচ্চারণ কিভাবে করো? তুমি কি উচ্চারণ করো এইভাবে উচ্চারণ করো না হামলা, না তুমি এভাবে উচ্চারণ করো হামলা? কোনটা উচ্চারণ করো? দেখো, তুমি উচ্চারণ করছো কি হাম লা, হাম লা। লক্ষ্য করো, তুমি একটা শব্দকে, শব্দর যেটা উচ্চারণ, উচ্চারণটা ঠিকঠাক থাকবে, একেবারে ঠিকঠাক থাকবে, কিঞ্চিত পরিবর্তনও হবে না। উচ্চারণটা ঠিকঠাক থাকবে, কিন্তু এটাকে তুমি যতটুকু টুকরা করে উচ্চারণ করতে পারো। দেখো, আমি একটা শব্দ লিখলাম শরীফা। এই শরীফা শব্দের দিকে একটু তাকাও। তোমরা অনেকে মনে করতে পারো অক্ষর মনে হয় এরকম, এখানে কয়টা অক্ষর আছে? তোমরা অক্ষর এবং হরফ দুইটা গুলায় ফেলো। এই যে স, র, দীর্ঘ ই, হ, আকার, তোমরা এটাকে অক্ষর মনে করো। যেখানে কয়টা অক্ষর আছে? এখানে 2, 4, 5টা অক্ষর আছে, কিন্তু না, এটা হচ্ছে বর্ণ বা হরফ। ঠিক আছে? তাহলে অক্ষর কি? অক্ষর হলো তুমি এটাকে কিভাবে উচ্চারণ করো। তুমি কি উচ্চারণ করো স, র, ই, হ, আ? তুমি কিভাবে উচ্চারণ করো? না, তুমি এভাবে উচ্চারণ করো না। তাহলে তুমি কিভাবে উচ্চারণ করো? তুমি বলছো স, রি, ফা। দেখো, তুমি কিন্তু এইভাবে টুকরা টুকরা করে উচ্চারণ করছো, বা তুমি এভাবে উচ্চারণ করছো না সরি যোগ ফা, সরি ফা, এভাবে না। তুমি কিন্তু দেখো সো রি দুইটা আলাদা আলাদা শব্দ। সুতরাং তুমি এইভাবে উচ্চারণ করতে পারবা না। তাহলে তোমাকে উচ্চারণ করতে হবে কিভাবে? সো রি ফা, এভাবে উচ্চারণ করতে হবে। ওকে, আমি যদি এরকম আরেকটা শব্দ দিই, লক্ষ্য করো, আমি এরকম আরেকটা শব্দ দিচ্ছি আমাদের। আমাদের একটা শব্দ লিখলাম, এই আমাদের শব্দ তুমি কিভাবে উচ্চারণ করো? আ মা দের, আমাদের, আমাদের, তুমি এইভাবে উচ্চারণ করো। অর্থাৎ তুমি এই শব্দগুলোকে যখন স্লো করে কেটে কেটে টুকরা টুকরা করে যখন উচ্চারণ করবে, তখন সবগুলো হবে, প্রত্যেকটা হবে এক একটা অক্ষর। তাহলে আ একটা অক্ষর, মা একটা অক্ষর, দের একটা অক্ষর। মনে রাখবে, অক্ষর একটা ধ্বনি দিয়েও হতে পারে, দুইটা ধ্বনিও দিয়ে হতে পারে, বা একাধিক ধ্বনি দিয়েও হতে পারে। দেখো, আ হচ্ছে একটা একটা বর্ণ বা ধ্বনি, এটা একটা ধ্বনি কিন্তু একটা অক্ষর হয়ে গেছে। এখানে দেখো, ময়ের সাথে একটা আকার আছে, অর্থাৎ এখানে দুইটা ধ্বনি আছে কিন্তু একটা অক্ষর হয়েছে। আবার দেখো দের, এই দের এখানে দেখো দ, এ, র, তিনটা বর্ণ আছে, অর্থাৎ তিনটা বর্ণ দিয়ে একটা অক্ষর হয়েছে। অর্থাৎ একটা বর্ণ দিয়ে অক্ষর হতে পারে, একাধিক বর্ণ দিয়ে অক্ষর হতে পারে। এটা নিয়ে কোনো সমস্যা নাই। ঠিক আছে? এইটুকু বুঝেছো কিনা একটু আমাকে জানাও। এতটুকু বুঝেছো কিনা আমাকে একটু জানাও। এতটুকু বুঝেছো কি আমাকে একটু জানাও। আমি যে কথাটুকু বললাম এতটুকু বুঝছো কিনা? বুঝছো? এতটুকু কি বুঝেছো? আচ্ছা, বুঝেছো, ধন্যবাদ। না বুঝলে বলবা, ঠিক আছে? আমি আবার রিপিট করব, কোনো সমস্যা নাই। আবার তুমি ক্লাসটা পরে একবার করেও নিতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে অক্ষর বিশ্লেষণ। হ্যাঁ, এখন এই অক্ষর বিশ্লেষণের দিকে তাকাও, যে আমি এই যে অক্ষর বিশ্লেষণ করছি, অক্ষর লিখছি, যেমন হামলা শব্দের অক্ষর লিখলাম হাম যোগ লা। এবার দেখো, তুমি এই যে হামলা বললে, হামলা, এই হামলা বলা শেষে দেখো অক্ষর, এটা একটা অক্ষর, এই অক্ষরের শেষে এসে তোমার মুখটা আটকে যাচ্ছে। অক্ষরের শেষে এসে কি হচ্ছে? তোমার মুখটা আটকে যাচ্ছে। আমি বলছি অক্ষর হলো একটা শব্দকে টুকরা টুকরা করে উচ্চারণ করা। ঠিক আছে? যেমন তোমার নাম হলো লতিফা, লো তি ফা। এখন কি তুমি এভাবে উচ্চারণ করবা? তুমি উচ্চারণ করছো কিভাবে? লো তি ফা। তুমি কি একসাথে উচ্চারণ করছো লতি ফা বা লো তিফা?
এভাবে উচ্চারণ করছো না, তুমি উচ্চারণ করছো কি ল যোগ তি যোগ ফা, অর্থাৎ ল একটা অক্ষর, তি একটা অক্ষর, ফা একটা অক্ষর। এই লকে তুমি আর ভাঙতে পারবে না, এই তিকেও তুমি আর ছোট ছোট করে উচ্চারণ করতে পারবে না, এমনকি ফাকেও তুমি ছোট করে উচ্চারণ করতে পারবে না। অর্থাৎ এটাই হলো অক্ষর। এখানে অক্ষর আছে তিনটা। বুঝছো না বুঝো না এবার বলো, বুঝছো না বুঝো না এবার বলো। বুঝছো, বুঝছো না বুঝো নাই? এ জয়িতা রানী পোদ্দার, বলো বুঝছো না বুঝো নাই? বুঝছো? আচ্ছা, আবার বলি, দেখো আমি একটা নাম লিখছি, জান্নাতুন। লক্ষ্য করো, এই জান্নাতুন শব্দকে তুমি কিভাবে উচ্চারণ করো? জান না তুন, নাকি? না এইভাবে উচ্চারণ করো, জা ন না তু ন, কিভাবে উচ্চারণ করো? উচ্চারণটা কিভাবে করো বলো? তুমি কিভাবে উচ্চারণ করো? জানো না তুন। তুমি কিভাবে উচ্চারণ করো? জানো না তুনো। তুমি কিভাবে উচ্চারণ করো? না, তুমি এভাবে উচ্চারণ করো না। তাহলে তুমি কিভাবে উচ্চারণ করছো, সেই শব্দটা তুমি কিভাবে বলছো সেই শব্দটাকে একেবারে তুমি ছোট ছোট করে টুকরা টুকরা করে উচ্চারণ করো। দেখো, তুমি বলছো কি জান না তুন। দেখো, জান না তুন। যেমন আরেকটা শব্দ আমি লিখি, প্রতিরক্ষা। প্রতিরক্ষা, দেখো তুমি এটাকে কিভাবে উচ্চারণ করছো? প্র তি রক্ষা, প্রতিরক্ষা। দেখো, একটা দুইটা তিনটা চারটা, চারটা অক্ষর। অর্থাৎ অর্থাৎ আমি তোমাকে বলতে চাই যে এই শব্দটাকে যে তুমি যেভাবে বলছো, এই শব্দটাকে তুমি যেভাবে পড়ছো, তুমি ওইভাবেই পড়ো। এবং তুমি এবং তুমি এবং তুমি এই শব্দটাতে দেখো যে কয়টা টুকরো করা যায়। যেমন একটা লিখেছো মুবাশশিরা, আচ্ছা, মুবাশশিরা, তাই তো? এটাই তো নাম। আচ্ছা, ওকে, লক্ষ্য করো, তুমি উচ্চারণ করছো কি মো, তারপর বলছো কি বাস, তারপর কি বলছো সে, তারপরে কি বলছো রা। দেখো, মো বাস সে রা, কয়টা? একটা দুইটা তিনটা চারটা, চারটা অক্ষর। কয়টা অক্ষর? চারটা অক্ষর। বোঝা গেছে না যায়নি? এবার বলো, বুঝছো না বুঝো নাই? অক্ষর যদি না বোঝো তাহলে কিন্তু উচ্চারণ করতে পারবে না। উচ্চারণ যদি না পারো, আমি আবারও বলছি, সরি, অক্ষর যদি না বুঝো তাহলে কিন্তু উচ্চারণ শিখতে পারবে না। যার অক্ষর জ্ঞান ভালো আছে, যে অক্ষর ভালো বুঝে, অক্ষর বিশ্লেষণ যে ভালো বুঝে, তার জন্য উচ্চারণ সহজ, আর যে বোঝে না তার জন্য কঠিন হবে। ঠিক আছে? ওকে, যদি বুঝে থাকো তাহলে আমি একটু সামনে আগাই। লক্ষ্য করো, আমি এখানে একটা শব্দ লিখেছি হামলা। এই হামলা শব্দ দিয়ে আমরা অক্ষরের যে প্রকারভেদ, এই প্রকারভেদটা বুঝবো। দেখো, বলছি কি, বলছি হামলা। দেখো তো, হাম প্রথম অক্ষর কি? হাম। হাম, পরের অক্ষরটা কি? পরের অক্ষরটা হচ্ছে লা। হাম লা। লক্ষ্য করো, হাম লা। দেখো তো, আমরা যে ধ্বনিগুলো পড়েছি, ব্যঞ্জন ধ্বনি পড়েছি ক, খ, গ, ঘ, আমরা এইভাবে ব্যঞ্জন ধ্বনিগুলো পড়েছি না? এই ব্যঞ্জন ধ্বনিগুলো যখন আমরা পড়েছি, লক্ষ্য করো, এই ক যখন উচ্চারণ করি, ক উচ্চারণটা হয় কি ক, অ। অ শব্দের শেষে কি আছে? শব্দের শেষে একটা অ আছে। এই ক বর্ণের শেষে একটা অ আছে। অর্থাৎ এই কটাকে যদি আমরা একটু টর্চার সেলে নিজে টর্চার করি, যদি আয়না ঘরে নিয়ে যাই, তাহলে ক থেকে একটা অ বেরিয়ে আসবে। এই অ ধ্বনিটা লিন বর্ণ বা নীলিন বর্ণ।
কারণ এই ব্যঞ্জন বর্ণগুলোর শেষে যুক্ত হয়ে থাকে কিন্তু এটাকে দেখা যায় না। অর্থাৎ যে কোনো ব্যঞ্জনকে যদি আমরা স্বাভাবিকভাবে দেখি, ক খ গ ঘ এভাবে যদি স্বাভাবিকভাবে দেখি, আমাদের মনে রাখতে হবে এদের শেষে কিছু নাই মানে একটা অধ্বনি আছে, কিচ্ছু নেই মানে একটা অধ্বনি আছে, কিচ্ছু নাই মানে একটা অবর্ণ আছে। যখন এই বর্ণের নিচে আমরা হসন্ত দিব, অর্থাৎ সে তখন একেবারে পিওর সিঙ্গেল হয়ে যাবে, একেবারে খাঁটি সিঙ্গেল, যার সাথে যার সাথে কোনো স্বরবর্ণ যুক্ত নাই, ঠিক আছে, সে একটা পিওর খাঁটি ব্যঞ্জন, ঠিক আছে। ওকে, এই যে দেখো লক্ষ্য করো, হাম, হাম কথাটা বলছি, অর্থাৎ এই জায়গাতে এই হামটাকে আমরা উচ্চারণ করছি কি হয়াকার ম, হাম। আমরা কিন্তু বলছি না হামও, বলছি না, বলছি কি হাম, অর্থাৎ ময়ের নিচে হসন্ত দিচ্ছি। কেন হসন্ত দিচ্ছি? কারণ এর সাথে আর কোনো স্বরধ্বনি যুক্ত নাই। অর্থাৎ আমি তোমাকে একটা কথা বোঝাতে চাচ্ছি যে যে অক্ষর উচ্চারণ করব সে অক্ষরের শেষে এসে যদি আমার মুখটা বন্ধ হয়ে যায়, আমার মুখটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেটা হবে বদ্ধাক্ষর। কি অক্ষর হবে? বদ্ধাক্ষর। অর্থাৎ তার নিচে আমাদের হসন্ত দিতে হবে। এই হসন্ত দেওয়ার অর্থ হলো এই অক্ষরের শেষে যেটা আছে সেটা হচ্ছে ব্যঞ্জন। এই জন্য বদ্ধাক্ষরের অপর নাম হলো ব্যঞ্জনান্ত, ব্যঞ্জনান্ত। অন্যদিকে এই যে দেখো অন্য আরেকটা অক্ষর আছে ল, লয়ের সাথে কি আছে? আকার, অর্থাৎ লয়াকারে লা। মনে রাখবে যেগুলো মুক্তাক্ষর, অর্থাৎ যেগুলোর শেষে স্বরধ্বনি থাকে সেগুলোকে বলা হয় মুক্তাক্ষর। অর্থাৎ শব্দের শেষে স্বরধ্বনি থাকা মানে মুখটা খোলা থাকা, অর্থাৎ উচ্চারণটা দীর্ঘ সময় নেওয়া যায়। যেমন এই লকে, লয়াকারে লাকে তুমি লাও বলতে পারবা, লা বলতে পারবা, লয়াকারে লা লা লা, মানে তুমি এটাকে টেনে টেনে দীর্ঘ করতে পারবে। এই দীর্ঘ করতে পারবে কারণ তার শেষে স্বরধ্বনি আছে, আর স্বরধ্বনি থাকার কারণে সেটাকে বলা হয় কি স্বরান্ত অক্ষর বলা হয়। কি অক্ষর? স্বরান্ত অক্ষর। এতটুকু কি বুঝেছো? একটু কমেন্ট করে জানাও। এতটুকু কি বুঝছো? একটু কমেন্ট করে জানাও। ওকে, তাহলে অক্ষর হলো দুই প্রকার, একটা হলো মুক্তাক্ষর আর একটা হলো বদ্ধাক্ষর। বদ্ধাক্ষর হলো সেইটা যেটা শেষে হসন্ত দিতে হয়, অর্থাৎ মুখটা বন্ধ হয়ে যায়, আটকে যায়, সেটা হলো বদ্ধাক্ষর। আর মুক্তাক্ষর হলো মুখটা খোলা থাকে। যেমন তোমরা খুব বেশি জাতীয় সঙ্গীত গাইছো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই যে দেখো তুমি যে বলছো বাসি, দেখো বলছো আমার, দেখো তো বলছো আমার সোনার বাংলা, আমার, দেখো তো তুমি এই আমারটা, আমার শব্দ দেখো আ মার, তুমি দেখো তো এই যে আমার, তাহলে আটাকে তুমি সুর করে অনেক সময় টানতে পারবে আ আ, কিন্তু তুমি মার শব্দটাকে টানো তো, দেখো তুমি কিন্তু যখন মার শব্দটাকে টানবা তখন হবে কি মার, দেখো তো তুমি কি মার বলো, আমার না। অর্থাৎ এই জায়গাতে তুমি চাইলেই এটাকে টেনে লম্বা করতে পারবে না, অর্থাৎ শেষে এসে তুমি টেনে লম্বা করতে পারবে না। কেন পারবে না? কারণ এটা হলো বদ্ধাক্ষর, এজন্য বদ্ধাক্ষরকে টানা যায় না, শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে, এই জন্য এটাকে বলা হয় ব্যঞ্জনান্ত। আর মুক্তাক্ষর মানে কি এটা স্বরধ্বনি থাকবে, এই জন্য শেষে এটাকে বলা হয় কি স্বরান্ত অক্ষর। এই হলো তফাৎ। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, এবার আসো পরের বিষয়টা নিয়ে, যুক্ত বর্ণ ব্যবহার। যুক্ত বর্ণটা তুমি কিভাবে উচ্চারণ করবে? যুক্ত বর্ণটাকে তুমি কিভাবে উচ্চারণ করবে? লক্ষ্য করো, যুক্ত বর্ণটাকে তুমি কিভাবে ব্যবহার করবে? মনে রাখবে যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ শব্দের প্রথমে থাকবে, শব্দের মধ্য বা শেষে থাকবে। যুক্ত বর্ণ দুই জায়গাতে থাকবে, একটা হচ্ছে প্রথমে আর একটা হলো মধ্যে বা শেষে। যখন যুক্ত বর্ণটা প্রথমে থাকবে এবং সেই যুক্ত বর্ণ যদি উচ্চারণ হয়, কি হয়? উচ্চারণ হয়, তাহলে ওই যুক্ত বর্ণটাকে ভাঙা যাবে না, অর্থাৎ তোমাকে একসাথেই লিখতে হবে। যেমন তোমাকে আমি একটা শব্দ লিখলাম, আমি একটা শব্দ লিখলাম ম্লান, দেখো ম্লান, এখানে ম্লান শব্দে ময়ে লয়ে, সরি,
এটা হবে দন্তন্য আর এটা হবে ল। ওকে, এই ম্লান শব্দের দিকে তাকাও। এই ম্লান শব্দের ময়ে লয়ে যেটা আছে, ময়ে লয়ে আকার, এই যে ময়ে আর লয়ে এই দুইটা যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণ একসাথে উচ্চারণ হচ্ছে, যেই কারণে তুমি এই ময়ে লয়ে এইটাকে আলাদা করতে পারবে না, তোমাকে একসাথেই লিখতে হবে ম্লান, বদ্রাক্ষর শেষে হসন্ত দিবে। বা আরেকটা শব্দ আমি লিখছি স্নেহ। দেখো স্নেহ, এই স্নেহ শব্দের দিকে তাকাও। এই যে প্রথম বর্ণ হচ্ছে যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণকে তুমি ভাঙতে পারবে না, অর্থাৎ এই যুক্ত বর্ণ একসাথে উচ্চারণ হচ্ছে স্নেহ, স্নেহ। দেখো একসাথে উচ্চারণ হচ্ছে, এই জন্য তোমাকে এই যুক্ত বর্ণ একসাথে লিখতে হবে। ঠিক আছে, ওকে। তুমি আরেকটা শব্দ দেখো, আমি একটা শব্দ লিখলাম গ্লাস, প্রথম বর্ণ দেখো যুক্ত বর্ণ, এই যে গয়ে লয়ে আকার, গয়ে লয়, দেখো গয়ে লয়, তুমি কিন্তু গ্লাস উচ্চারণ করছো, তুমি কিন্তু গাস বলছো না, বলছো গ্লাস, গ্লা, গয়ে লয় আকার দন্তা তালবস্য, গ্লাস। ঠিক আছে, সরি, আমরা হ্যাঁ গ্লাস, গ্লাস বললে তালবস্য হবে, গ্লাস বললে দন্তস্য হবে, এই হলো তফাৎ। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি যে যুক্ত বর্ণ শব্দের যদি শুরুতে থাকে তাহলে সেইটা অবশ্যই অবশ্যই উচ্চারণ হলে লিখতে হবে, আর যদি উচ্চারণ না হয় তাহলে লিখা যাবে না। কথা কি বোঝা গেছে? আচ্ছা, আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, এবার আমি আরেকটা শব্দ লিখি যেখানে যুক্ত বর্ণটা উচ্চারণ হচ্ছে না। দেখো আমি একটা শব্দ লিখলাম, আমি একটা শব্দ লিখলাম স্বাধীন, আমি একটা শব্দ লিখলাম স্বাধীন। দেখো স্বাধীন শব্দের দিকে একটু তাকাও, দেখো প্রথম বর্ণের সাথে যুক্ত বর্ণ আছে, দন্ত স্বরের সাথে ব যুক্ত আছে, কিন্তু এখানে দেখো তো উচ্চারণ হচ্ছে কি, উচ্চারণ হচ্ছে শুধু সা উচ্চারণ হচ্ছে, সা, স্বাধীন। লক্ষ্য করো, শুধু কি উচ্চারণ হচ্ছে, তালব্য সহায়কারে সা উচ্চারণ হচ্ছে, কিন্তু এখানে বর্ণ আছে দুইটা, সা যুক্ত বর্ণ, কিন্তু যুক্ত বর্ণ দুইটা বর্ণ উচ্চারণ হচ্ছে না। এই যদি দুইটা বর্ণ উচ্চারণ না হয়, যেটা উচ্চারণ হবে সেটাই লিখতে হবে, কিন্তু এখানে দেখো যুক্ত বর্ণ আছে দুইটাই উচ্চারণ হচ্ছে, যে কারণে আমি দুইটাই লিখছি, বাদ দিচ্ছি না। কথা কি বোঝা গেছে না যায়নি? কথা কি বোঝা গেছে, বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? কমেন্টে জানাও। রেসপন্স করো, বুঝলে রেসপন্স করো, আমি তাহলে সামনে আগাবো। ওকে, বুঝছো, ধন্যবাদ। এবার দেখো, শব্দের মধ্যে বা শেষে যুক্ত বর্ণ থাকলে উচ্চারণ হয়, উচ্চারণ হয়, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে যুক্ত বর্ণ দুইটা তোমাকে ভেঙে ভেঙে লিখতে হবে, ভেঙে লিখতে হবে। যেমন একটা শব্দ দেখো কণ্ঠ, একটা শব্দ লিখলাম কণ্ঠ, এই কণ্ঠ শব্দ দেখো তো, এই যে এটা কিন্তু যুক্ত বর্ণ, এটা কি, এটা হলো যুক্ত বর্ণ, ঠিক আছে, যুক্ত বর্ণ। তাহলে এই যুক্ত বর্ণ কোথায় আছে, শব্দের শেষে আছে। তাহলে এই জায়গাতে তুমি কিন্তু এই যে আগে ম্লান শব্দে, ম্লান শব্দে তুমি উচ্চারণের সময় ময়লয় আকার দন্তন্য হসন্ত দিয়ে লিখেছো, তুমি এই জায়গাতে যুক্ত বর্ণটাকে ভাঙতে পারোনি, শব্দের শুরুতে ছিল বলে, কিন্তু এই জায়গাতে তোমাকে যুক্ত বর্ণ ভাঙতে হবে, শব্দের মাঝে বা শেষে যদি যুক্ত বর্ণ থাকে এবং উচ্চারিত হয় তাহলে তোমাকে ভাঙতে হবে। এক্ষেত্রে তুমি কি করবে, কন কন ঠ করে ঠ, দেখো এখানে কিন্তু অক্ষর সেন্স, দেখো এখানে কিন্তু দুইটা অক্ষর আছে, প্রথম অক্ষরটি কি কন কন ঠ করে ঠ, কণ্ঠ, দেখো অক্ষর দুইটা, সুতরাং তোমাকে লিখতে হবে এইভাবে। এই জন্য তোমাকে আমি বলেছি যে উচ্চারণ শিখতে হলে অক্ষর বোঝার বিকল্প কিছু নেই। কথা কি বুঝছো? তাহলে শব্দের মাঝে বা শেষে যদি যুক্ত বর্ণ থাকে তাহলে আমরা সেটাকে ভেঙে লিখবো, ঠিক আছে। দেখো একটা শব্দ লিখলাম কল্পনা, কল্পনা, দেখো কল্পনা, এই শব্দ দেখো শব্দের মাঝে আছে কি, যুক্ত বর্ণ আছে মাঝে, তাহলে এই ক্ষেত্রে কি করব, এই যে মাঝে যুক্ত বর্ণ থাকলে তাকে আমরা হসন্ত দিয়ে ভেঙে লিখবো, তাহলে কল কল, প করে পো, নয় করে না, কল্প না, উচ্চারণ যেটা হবে সেটাই লিখতে হবে। তাহলে কি লিখছি, কল পো না, অর্থাৎ এই যে যুক্ত বর্ণ ছিল এই যুক্ত বর্ণটাকে ভেঙে প্রথম বর্ণের সাথে হসন্ত দিয়েছি, এই হচ্ছে তফাৎ। তাহলে যুক্ত বর্ণ এবং যুক্ত বর্ণের প্রথমে এবং মধ্যে বা শেষের উচ্চারণের যে পার্থক্য, সেই পার্থক্যটা কি বুঝেছো তোমরা? বুঝলে আমাকে একটু কমেন্টে জানাও।
ক্লাসটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবা, শেয়ার চাই, শেয়ার শেয়ার। হুম। ক্লাসটি শেয়ার চাই, অন্য কিছু শেয়ার চাই না, বুঝছো? কি আসে? আচ্ছা, তাহলে আমরা সামনে বাড়ি। ওকে, এবার দেখো, বানান কখনো উচ্চারণের সমান হয় না। অর্থাৎ বানান এক জিনিস, উচ্চারণ আরেক জিনিস। আমি তোমাকে বারবার বলেছি, বানান হলো দৃশ্যমান দৃশ্যমান, আর উচ্চারণটা হলো কি অদৃশ্যমান। অর্থাৎ উচ্চারণকে দেখা যায় না, বানানকে দেখা যায়। হ্যাঁ, দেখো, আমি একটা শব্দ লিখলাম, আমি একটা শব্দ লিখলাম অধিকার, একটা শব্দ লিখলাম অধিকার। এই শব্দটা, এটা হচ্ছে বানান। এটা যদি উচ্চারণ করি, উচ্চারণ করি কি, দেখো উচ্চারণ করছি অধিকার। দেখো এখানে কিন্তু বানানে বর্ণ ছিল অ, এটার উচ্চারণ হচ্ছে কি, এটার উচ্চারণ হলো অ, অ স্বরে অ, অ। আর উচ্চারণ করছে কি, অটা হচ্ছে ও। দেখো বলছে কি ও ধি কার, অধিকার। লক্ষ্য করো, এই অটা ও হয়ে গেছে। অর্থাৎ আমরা একটা বিষয় লক্ষ্য করছি, যে যাহা বানান তাহা উচ্চারণ নয়। তাহা কি উচ্চারণ নয়। অর্থাৎ বানান এবং উচ্চারণ কখনো সমান হতে পারে না। সমান হয় ক্ষেত্র বিশেষে হয়, কিন্তু সব ক্ষেত্রে সমান হবে না। মনে রাখবে, তুমি যদি এই হসন্ত দিতে ভুল করো, এই হসন্তের ব্যবহারটা তুমি যদি দিতে ভুল করো, যদি তুমি না দাও, তাহলে উচ্চারণ হবে না, উচ্চারণ হবে না। সেক্ষেত্রে তোমার মার্ক কাটা যাবে। এজন্য তুমি অবশ্যই অবশ্যই সতর্ক থাকবে। তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট হও, এইচএসসি পরীক্ষার্থী হও, বা তুমি চাকরি প্রার্থী হও, যাই হও না কেন, তোমাকে এই বিষয়টা খেয়াল রাখতেই হবে। ঠিক আছে? ওকে, এবার আসো, আমি এই জায়গাতে বানান এবং উচ্চারণ কেন লিখেছি, এটার একটা বিষয় আছে। আমরা একটা শব্দ লিখলাম, দেখো চিহ্ন। এই চিহ্নর উচ্চারণ কি হবে? দেখো তো, আমি লিখছি চিন, হ করে হো, চিহ্ন। লক্ষ্য করো, এখানে বানানটা ছিল এইটা, কিন্তু আমি উচ্চারণ কি লিখলাম, উচ্চারণ লিখলাম এইটা। দেখো, উচ্চারণ লিখলাম এইটা। আচ্ছা, আমরা যদি এই বানান, এই শব্দটাকে যদি বিশ্লেষণ করি, তাহলে কি পাবো? চয় রস্যিকারের চিন, তাই না, চয়রিশি। আবার এদিকে কি আছে, হ আছে, হয়ের সাথে কি যুক্ত আছে, হয়ের সাথে যুক্ত আছে দন্তন্য। এটা হচ্ছে চিহ্ন শব্দের, চিহ্ন যে শব্দ, এই শব্দের বিশ্লেষণ। আচ্ছা, আমরা যদি এই জায়গাতে যদি একটু তাকাই, তাহলে দেখতে পাচ্ছি কি, চ আছে, চয়ের সাথে কি আছে, রস্বই আছে, তারপরে কি আছে, দন্তন্য আছে, দন্তন্যের সাথে হসন্ত, তারপরে কি আছে, হ আছে, হয়ের সাথে ওকার আছে। যাই হোক, লক্ষ্য করো, এই জায়গাতে আমরা পড়লাম কি, এই জায়গাতে আমরা পড়লাম হয়ের সাথে যুক্ত কি, হয়ের সাথে যুক্ত হলো দন্তন্য। হ, হয়ের পরে যুক্ত হয়েছে দন্তন্য। কিন্তু উচ্চারণ করার সময় দেখো, আগে কিন্তু পড়ছি দন্তন্য। উচ্চারণ করার সময় আগে কি পড়ছি, দন্তন্য পড়ছি, তারপরে হ পড়ছি। অর্থাৎ উচ্চারণে এসে আগে আসছে দন্তন্য, তারপরে আর চলে আসছে হ। অর্থাৎ এই জায়গাতে একটু পার্থক্য তোমাকে বুঝতে হবে, এই জায়গাটাতে তোমাকে একটু পার্থক্য বুঝতে হবে, এই জায়গাতে তোমাকে একটু পার্থক্য বুঝতে হবে। ঠিক আছে? অর্থাৎ বানানে হ আগে দন্তন্য পরে, কিন্তু উচ্চারণে হেসে এসে দন্তন্য আগে আসছে, হ পড়ে গেছে। অর্থাৎ আমার বানানে যাই থাক না কেন, উচ্চারণে কিন্তু সেই দিকে আমি বানানের দিকে লক্ষ্য করব না, আমি লক্ষ্য করব উচ্চারণে কি হচ্ছে, কোন বর্ণটা আগে আসছে। যদি বানানের চাইতে যদি উচ্চারণ যদি বিরুদ্ধ হয়ে যায়, উল্টো হয়ে যায়, আমাকে উল্টোটাই লিখতে হবে। বানানে আছে হ আগে, দন্তন্য পরে, কিন্তু উচ্চারণে আসছে কি, দন্তন্য আগে, হ পরে। কথা কি বুঝছো? কথা কি বুঝছো? এই বাচ্চারা কথা বুঝেছ? বুঝলে দ্রুত জানাও।
বুঝছো? ক্লাসটি শেয়ার করো, ঠিক আছে? যারা আছো আমার সাথে ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, এবার আসো। আমি কিন্তু প্রথম ক্লাসে তোমাদেরকে যা কিছু শেখাবো, আমি কিন্তু প্রথম ক্লাসে তোমাদেরকে উচ্চারণ শেখাবো না, বলে রাখি। উচ্চারণের মূল বিষয়টা কিন্তু আমি কিন্তু প্রথম ক্লাসে এসে তোমাদেরকে উচ্চারণ শেখাবো না। আমি তোমাদেরকে বেসিক তথ্য শেখাবো, যেটা তুমি বুঝলে জানলে তুমি নিজে ইয়ে করতে পারবা, আর কি উচ্চারণ লিখতে পারবা। তুমি পারবা, ঠিক আছে, তুমিই পারবা। ওকে, এবার আসো আমরা কিছু ধ্বনির পরিবর্তন শিখি, ধ্বনির পরিবর্তন। আচ্ছা, দেরি হয়ে গেছে, সমস্যা নাই, এখনই কন্টিনিউ করো, ঠিক আছে? ওকে, দেখো আমি এই জায়গাতে লিখেছি স্বরধ্বনির পরিবর্তন। কি লিখেছি? স্বরধ্বনির পরিবর্তন। লক্ষ্য করো, এখানে লিখেছি স্বরধ্বনির পরিবর্তন, অর্থাৎ তুমি যদি শব্দের বানানে অ বা সরি তুমি যদি শব্দের বানানে অ বর্ণটা পাও, তাহলে অ বর্ণটা অ হতে পারে, ও হতে পারে, ঠিক আছে? উচ্চারণের ক্ষেত্রে অ হতে পারে, ও হতে পারে। আমি একটি আমি একটি উদাহরণ দিই, উদাহরণ দিলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। লক্ষ্য করো, আমি একটা শব্দ লিখছি, আমি একটা শব্দ লিখছি, অসীম। অসীম একটা শব্দ লিখছি, দেখো, অসীম। আচ্ছা, অসীম শব্দে অক্ষর কয়টা দেখো তো? অসীম, অ একটা অক্ষর, সীম একটা অক্ষর, অসীম, ঠিক আছে? তুমি কিন্তু এভাবে উচ্চারণ করো না, ম ম, তুমি কিন্তু এভাবে উচ্চারণ করো না। তুমি যেটা শব্দটা তুমি যেটা বলছো সেটাই তুমি উচ্চারণ করবে, মানে যেটা তুমি বলছো সেটাই উচ্চারণ, তুমি সেটাই লিখবে, এবং তুমি কয়টা অংশে সেটাকে উচ্চারণ করছো সেটা লিখবে। দেখো, তুমি বলছো অসীম, ঠিক আছে, তুমি এভাবে উচ্চারণ করছো, তাহলে তুমি লেখো অসীম। ওকে, লিখেছো? লিখার পরে দেখো এখানে অক্ষর কয়টা? দুইটা। মনে রাখবে, যদি তুমি শব্দের বানানে অ বর্ণটা পাও, মনে রাখবে এটাই হলো সবচাইতে বড় ঝামেলা। এই ঝামেলাটা যদি তুমি সমাধান করতে পারো, তাহলে তুমি উচ্চারণটা তুমি ঠিকঠাক লিখতে পারবে। কারণ এই অটা অ হতে পারে, ও হতে পারে, বাকি কোনো ঝামেলা ঝামেলা না। দেখো, তুমি এখানে উচ্চারণ করছো কি? তুমি উচ্চারণ করছো অ। মনে রাখবে এটা হলো অ, আর এটা হলো ও। এটা কি? ও, ও, এটা ও, এটা অ, এটা হচ্ছে অ, ঠিক আছে? তুমি এটাকে কি বলো? অসীম। তুমি কি উচ্চারণ করো অসীম? অসীম বলো? তুমি কিন্তু অসীম বলো না, তুমি বলো কি? অসীম। অসীম বলো, অসীম। সুতরাং এই ক্ষেত্রে তুমি এই অটাকে অই রাখবে, তাহলে লিখে ফেলো অ। এবার দেখো, আমরা জানি উচ্চারণে ৩০০ সমান সমান উচ্চারণ হয় তালব্য স। ৩০০ সমান সমান কি উচ্চারণ হয়? ৩০০ সমান সমান তালব্য স উচ্চারণ হয়। সুতরাং এই ক্ষেত্রে তুমি এইটাকে তালব্য স বানাবা। আর দীর্ঘ ইকার সবসময় হ্রস্ব ইকারে রূপান্তরিত হয়। আর এই যে তুমি দেখো এখানে বলছো অসীম, সীম বলছো যেহেতু, সুতরাং এই জায়গাতে তুমি হসন্ত দিবে। তাহলে তুমি লিখে পারো, ফেলো, সীম লিখে ফেলো, তালব্য শয়রিশিকারে সি ম, সীম, হসন্ত দিয়ে দাও। এটাই হলো উচ্চারণ। কথা বোঝা গেছে না বোঝা যায়নি? কথা কি বোঝা গেছে? আশা করছি বুঝতে পেরেছো। ওকে, আরেকটা বিষয় দেখো, এই যে ৩০০ সমান সমান তালব্য স, এগুলো আমি লিখাবো, কোনো চাপ নিও না, এগুলো আমি পরের ক্লাসে লিখাবো। ৩টা ক্লাস রেখেছি উচ্চারণে, ৩টা ক্লাস যদি তুমি ঠিকঠাক করো তাহলে উচ্চারণের উপর তুমি হাফেজ হয়ে যাবে। ওকে, ওকে, এবার আসো এই জায়গাতে, এই জায়গাতে একটা বিষয় দেখো, অটা অ হইছে, যদি আমি এবার লিখি, একটা শব্দ লিখছি, দেখো, নদী, একটা শব্দ লিখছি, নদী। এই নদীটার দিকে তাকাও, উচ্চারণ করছো কি? একটা উচ্চারণ করছো ন, আর একটা বলছো কি দীর্ঘিকারে দি, নদী। অক্ষর কয়টা? অক্ষর দুইটা, দুইটা অক্ষর। তুমি যদি অক্ষরে যদি পাঠ করতে পারো তাহলে তোমার জন্য উচ্চারণ ইজি হবে। এবার দেখো, এই যে ন, এই নয়ের সাথে কি কোনো কার আছে? কোনো কার নাই, অর্থাৎ এই নয়ের সাথে যেহেতু কোনো কার নাই, মানে তার সাথে একটা অধ্বনি আছে। মনে রাখতে হবে, যার সাথে কার নাই তার সাথে একটা অধ্বনি আছে। এখন এই অধ্বনিটা অই হবে না ও হবে, এটা আমাদেরকে এখন বুঝতে হবে। দেখো, তুমি কি বলছো?
এ অ মানে কি ন, ন, এটা কিন্তু নো না। একটা হলো, এটা হচ্ছে ন, আর ন করে যখন ওকার হয় তখন সেটা হয়ে যায় ন করে নু, নু। ঠিক আছে, দেখো তো তুমি এটা কি উচ্চারণ কিভাবে উচ্চারণ করছো, তুমি কি বলছো নদী, এই নদী, নদী দেখেছ, নদী, তুমি কি নদী বলো? তুমি কিন্তু নদী বলো না, তুমি বলো কি, তুমি বলছো নদী, নদী, নৌ করে নো, দরি শিকারে দি, তুমি বলছো নদী, নৌ করে নো বলছো। সুতরাং এই জায়গাতে আমাদের অটা ও হয়ে যাবে। কথা ক্লিয়ার? কথা কি বুঝছো? কথা বুঝছো? তাহলে এটা হবে কি, ন করে নো, এই যে দীর্ঘ ইকার হ্রস্ব ইকার রূপান্তর হবে দরের শিকারে দি, নদী। কথা কি বুঝছো? তাহলে তোমাকে এইভাবে উচ্চারণ করে লিখতে হবে। তুমি যদি এভাবে উচ্চারণ না করো তাহলে কিন্তু তুমি পারবা না। ঠিক আছে, তুমি যতই নিয়ম পড়ো, হাজার হাজার নিয়ম পড়েও লাভ নেই। তোমাকে প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। তুমি যদি চর্চা করো তাহলে পারবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এবার আসি, শব্দের মাঝে যদি বা শব্দের মধ্যে বা শব্দে যদি দীর্ঘ ই বা দীর্ঘ ই কার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেইটাকে কোনো কারণ ছাড়াই, কোনো ভাবনা ছাড়াই আমরা সেটাকে দীর্ঘ ইকে হ্রস্ব ই বানাবো, আর যদি দীর্ঘ ই কার থাকে তাহলে সেটাকে আমরা হ্রস্ব ই কার বানাবো। কথা বুঝছো? কথা কি বুঝছো বাচ্চারা? কথা বুঝছো আমি যেটা বললাম? তাহলে আমরা দীর্ঘ ইকারকে দীর্ঘ ইকে হ্রস্ব ই বানাবো আর দীর্ঘ ইকারকে হ্রস্ব ইকার বানাবো। যেমন আমি একটা শব্দ লিখলাম ঈপ্সিত, দেখো ঈপ্সিত, একটা শব্দ লিখেছি ঈপ্সিত। এই ঈপ্সিত শব্দের উচ্চারণটা কি হবে? এই হ্যাঁ, মধি, মদি, ঠিক আছে, মদি না, কিন্তু মদি না, মদি। হ্যাঁ, ওকে, লক্ষ্য করো, দীর্ঘই পাইলাম, দীর্ঘই যেহেতু পেয়েছি সুতরাং কোনো কারণ ছাড়াই সেটাকে চিন্তা ভাবনা ছাড়া রসই বানাবো। এবার দেখো, আমরা এটাকে আগে অক্ষর বিশ্লেষণ করে নিই। আমি কিন্তু পরে আর অক্ষর বিশ্লেষণ করে পড়াবো না, আমি শব্দ দেখবো আর উচ্চারণ লিখবো। আমি শুরুতে তোমাদেরকে বেসিক ক্লিয়ার করার জন্য অক্ষরে পাঠ করছি। দেখো, ঈপ্সিত, তাহলে অক্ষর কি, ইপ শি তো, ইপ শি তো, তাই তো, ঈপ্সিত, লক্ষ্য করো, ঈপ্সি তাও করে তো, ঈপ্সিত, উচ্চারণ হচ্ছে এইটা। অর্থাৎ এখানে অক্ষর আছে কয়টা? অক্ষর আছে তিনটা। বোঝা গেছে? বুঝছো সবাই? বুঝছো না বুঝো নাই? আচ্ছা, বুঝছো, অক্ষর আছে তিনটা। এবার দেখো, এই যে ইপ, ইপ, মুখ আটকে যাচ্ছে, অর্থাৎ এটাতে হসন্ত দিতে হবে। ইপ বদ্ধাক্ষর, হসন্ত দাও। এখন লিখো, দীর্ঘ এটাকে রস্বই বানাও, ইপ শি, দন্ত স তালব্য স হবে, তো, ত করে তো, ইপ শি তো, তুমি বলছো তো, বলছো ত বলছো না, তুমি কিন্তু ইপ শতা, ইপ শি ত বলছো না, বলছো কি ইপ শি ত করে তো, ইপ শি তো। ঠিক আছে, ওকে, তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে। ওকে, তাহলে আমরা দীর্ঘই দিয়ে দেখলাম। একইভাবে দীর্ঘই কার দিয়েও যদি দেখি, তাহলে ওই যে একটু আগে দেখলাম নদীটা, দীর্ঘই কারটা হ্রস্বই কারে রূপান্তরিত হয়েছে। ওকে, এবার আসো, দীর্ঘ উকার যদি থাকে, দীর্ঘ উকার, যেমন আমি একটা শব্দ লিখলাম উসর, দেখো উসর, এই উসর শব্দের উচ্চারণটা কি হবে দেখো তো, উ সর, উ সর, অক্ষর কটা? দুইটা না? উসর অক্ষর দুইটা না? দুইটা অক্ষর, দেখো উ সর, এই উটা হচ্ছে মুক্তাক্ষর, এটা হচ্ছে বদ্ধাক্ষর। এবার তাহলে লিখে ফেলো, উ, তারপরে কি স্বর, অস্বর, উসর। বুঝা গেছে? উসর সমান সমান কি, উ তালব্য স্বর, অস্বর, উসর। এইভাবে তোমাকে উচ্চারণটা লিখতে হবে। এরপরে আসো, যদি রি পাও, রি শব্দের মধ্যে যদি রি পাও তাহলে তোমার দেখো, রিটাকে তোমরা রয়স্বীকারে রি বানাবা। আর যদি রি কার থাকে তাহলে সেটা রিকারই থাকবে। যেমন একটা শব্দ আমি লিখলাম ঋত্বিক, ঠিক আছে, ঋত্বিক লিখলাম, এই ঋত্বিক শব্দটার দিকে তাকাও, এই যে রি, তাহলে এটার উচ্চারণ কি হচ্ছে? উচ্চারণ যাই হোক, আমরা আগে অক্ষরটা বের করে নিই। অক্ষরটা আমরা লিখে ফেলি ঋত্বিক, ঋত্বিক। অক্ষর কয়টা? অক্ষর হলো দুইটা, একটা হলো ঋত আর একটা হলো কি টিক, অক্ষর দুইটা। এবার দেখো,
এই যে রিত, এই যে রি পাইছি না, এই রিটাকে আমরা রস্বীকারে রি বানাবো। আর এই যে রিত তয়সী কতিক, ঋত্বিক। বুঝা গেছে? এটাই হলো উচ্চারণ। বুঝছো না বুঝো নাই? কমেন্ট করো। এবার আসো, আশা করছি বুঝছো। এবার আসো, যদি শব্দের মধ্যে যদি রি থাকে, রি শব্দ যদি রি থাকে, রি রি সরি রি না, যদি এ থাকে, এটাকে আমরা এ বানাবো অথবা এ বানাবো। লক্ষ্য রাখো, আমাদের স্বরধ্বনির উচ্চারণটাই সবচেয়ে ঝামেলা, বাকিগুলো আমাদের কোনো ঝামেলা নাই। স্বরধ্বনির উচ্চারণ ঝামেলা হচ্ছে শুধু এইটা আর এইটা, এই দুইটা ভণ্ডই শুধু আমাদের ঝামেলা করে, বাকি সবাই ঠিকঠাক আছে, সবাই সহজ সরল, কিন্তু এই দুইটাই হলো ভণ্ড, কারণ এদের রূপ হচ্ছে দুইটা, কখনো অ হয় কখনো ও হয়, কখনো এ হয় কখনো এ হয়, পার্থক্য হচ্ছে এইটা। ঠিক আছে? এই জন্য এই দুইটাতে আমাদের যত সমস্যা, আমরা এই সমস্যার সমাধান ইনশাল্লাহ পাবো যদি অক্ষরটা ঠিকঠাক বিশ্লেষণ করতে পারি। ওকে, আমি এ দিয়ে আমি দুটো শব্দ লিখছি, দেখো একটা লিখছি একটি, একটি লিখছি, আরেকটা দেখো লিখছি একাত্তর, একাত্তর। দেখো একটি, এই একটি শব্দের দিকে তুমি তাকাও, অক্ষর কয়টা আছে? এ ক, এক টয় ঋষিকারে টি, একটি, অক্ষর কয়টা? দুইটা। একাত্তর, দেখো তুমি বলছো এ কাত, একাত্তর, কাত তর, তর, একাত্তর। ঠিক আছে? ঋত্বিকটা আবার বলুন। আচ্ছা, আচ্ছা, হৃদয়ের উচ্চারণটা কি? আচ্ছা, হৃদয়ের উচ্চারণটা আমরা তৃতীয় ক্লাসে পড়বো, উচ্চারণের 3 নম্বর ক্লাসে আমরা তখন ওইটা পড়বো, ওইটার দিকে না যাই, ওইটার দিকে গেলে আবার একটু ঝামেলা বাঁধবে। আমরা বেসিকে আছি, বেসিকটা একটু ক্লিয়ার করি। ওকে, ঋত্বিক শব্দটা আবার বলছো? আচ্ছা, ঋত্বিক, লক্ষ্য করো অক্ষর কয়টা? ঋত্বিক, এটাই তো ঋত্বিক, তাই তো? ঋত্বিক না? দেখো তো, ঋত্বিক অক্ষর কয়টা? ঋত্বিক অক্ষর দুইটা। এবার দেখো শব্দ যদি রি পাই, রি, তাহলে সে রি কে আমরা রস্বীকারে রি বানাবো, তাই বানালাম, রস্বীকারে রি, ত ঋত তয়সী ক তিক, ঋত্বিক। একই সিস্টেম, একই সব, সব একই বিষয়। ঠিক আছে? হৃদয়, এই যে হৃদয়, এটা হবে উচ্চারণ, হৃদয় শব্দের উচ্চারণ হবে এইটা। হৃদয় লিখলে হবে না, হৃদয় লিখলে হবে না, হৃদয় লিখলে হবে না, হৃদয়। ঠিক আছে? এটা লিখলে হবে না, এটা লিখতে হবে হৃদয়। ওকে, তাহলে ঋত্বিক শব্দটা বুঝছো? আচ্ছা, বুঝছো, আশা করছি বুঝছো। তাহলে এবার আসো, একটি শব্দে অক্ষর আছে দুইটা, একাত্তর শব্দে অক্ষর আছে তিনটা। এবার দেখো তো, তুমি কি এই এক, এটাকে তুমি কি এভাবে উচ্চারণ করো? এক, এক বলছো? একটি, একটি, তুমি কিন্তু একটি বলছো না, তুমি বলছো কি একটি, এক, এক, এক টয় শিকারে টি, একটি, তুমি কিন্তু এক উচ্চারণ করছো, একটি, কিন্তু তুমি একটি বলছো না, একটি না, একটি। কিন্তু একাত্তর শব্দের দিকে তাকাও, তুমি কি বলছো? একাত্তর, একাত্তর না, তুমি একাত্তর বলছো না, তুমি একাত্তর বলছো না, তুমি বলছো কি? তুমি বলছো একাত্তর, এ, একাত্তর। দেখো তুমি কি বলছো? তুমি বলছো একাত্তর, একাত্তর, হসন্ত দিবা, বলছো সেজন্য তোমাকে লিখতে হবে, এ লিখা যাবে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ আর এই দুইটার মধ্যে যত ঝামেলা, যত ঝামেলা, এই জন্য আমরা এই দুইটা বর্ণের ক্ষেত্রে একেবারে সচেতন থাকবো। সচেতন যদি আমরা না থাকি, তাহলে কিন্তু আমরা এইখানে ধরা খেয়ে যাব। ঠিক আছে? বুঝছো? বুঝছো? ক্লাসটি শুধুমাত্র 69টা শেয়ার হলো। ঠিক আছে? 100টা শেয়ার কিন্তু এখনো হয়নি। আমি কিন্তু 100টা শেয়ার চাই মিনিমাম। ওকে, এবার আমরা দেখব নিচের দুইটা, নিচের দুইটা বর্ণ আমরা দেখব। লক্ষ্য করো, একটা হলো ওই, আরেকটা হলো ও। এই দুইটা বর্ণ দেখব। ওই, এই ওই বর্ণটাকে যদি আমরা দেখি, তাহলে কি আছে? অ যোগ রস্বই, ওই।
এটা হচ্ছে দুইটা বর্ণ, এটা হচ্ছে জাস্ট বর্ণ, কিন্তু এটার উচ্চারণটা কি জানো? ওই অটা ও উচ্চারণ হয় এখানে, ও রস ওই 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 ও, ঠিক আছে, ও উচ্চারণ হয়, অ উচ্চারণ হয় না, অই বলি না আমরা, কিন্তু অই বলি না, অই ছেলে অই, আমরা কিন্তু অই বলি না, আমরা বলি কি ওই ছেলে বা ওই মেয়ে বা ওই দেখা যায় তাল গাছ, ঠিক আছে, তাহলে তুমি ও উচ্চারণ করছো, নট অ। ওকে, এবার দেখো এটা যদি বর্ণ আকারে থাকে তাহলে উচ্চারণ হবে এইটা, এটা যদি বর্ণ আকারে থাকে তাহলে তোমরা এইটা লিখবা। যেমন আমি একটা শব্দ লিখলাম ঐক্য, ঠিক আছে, আমাদের ঐক্য দরকার, আমরা ঐক্য লিখলাম। ওকে, এবার দেখো এই যে ওই আছে না, ওই বর্ণ, আমরা ওই বর্ণ পাইছি, ওই বর্ণ পাইলে আমরা ও রস্বই ওই, ঠিক আছে, ওই লিখবো, তাহলে ঐক অকারে কো, ঐক্য, ঠিক আছে। কিন্তু যদি আমাদের এই ওই বর্ণ না থেকে যদি ওই কার থাকে, মানে বর্ণটা যদি আমাদের কার হয়ে যায়, সরাসরি যে বর্ণ আছে বর্ণ না থেকে যদি আমাদের কার হয়, তাহলে আমরা কি লিখবো? দেখো আমি একটা শব্দ লিখলাম চৈত্র, একটা শব্দ লিখলাম চৈত্র, দেখো চয় ওই কার, অর্থাৎ চয়ের সাথে এবার ওই কার আকারে আছে, যেহেতু আমরা জানি ব্যঞ্জনের সাথে স্বরধ্বনি কার হিসেবে থাকে, সেই জন্য আমরা এই প্রথম যে এই যে ও লিখছি না, এই ওটাকে আমরা ও কার বানাই দিব, তাহলে চৈত্র, তাহলে চৈকাত্ত চৈত্র ফলা ও কারেত্র চৈত্র, এটাই তো অক্ষর। এবার এই অক্ষরকে তুমি লিখো চৌকাত রস্বই চৈ, এই যে ওইটাকে তুমি এই ঔকার রস্বই বানাও, চৈত তৈরফলা ওকারে ত্র, চৈত্র, বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি? চৈত্র, ঠিক আছে। এখন আমার প্রশ্ন হতে পারে ভাইয়া এই যে তয়ের অফলা, এখানে আবার তয়ের অফলা ওকার, এগুলা কেমনে হইলো? এগুলো পড়াবো ভাইয়া, এগুলো হচ্ছে 2 নম্বর লেকচারে পড়াবো ইনশাআল্লাহ, 2 নম্বর লেকচারে পড়াবো এগুলো। ওকে, অর্থাৎ আমি তোমাকে এই জায়গাতে বুঝাইতে চাচ্ছি এটা, যে ওই যদি বর্ণ হিসেবে থাকে তাহলে সেটাকে ও রস্বই ওই বানাবো, আর যদি এই ওই কারটা কার হিসেবে থাকে তাহলে প্রথম এই ওটাকে কার বানাবো, পরে রস্বইটা ঠিক থাকবে। ওকে, এরপরে আসো ও দিয়ে, ও দিয়ে যদি আমরা কোনো শব্দ পাই, যেমন আমি একটা শব্দ লিখলাম যে ঔদার্য, একটা শব্দ লিখি ঔদার্য, লক্ষ্য করো ঔদার্য। এখন এই যে বর্ণ পাইলাম, ও বর্ণ পাইলে ওটাকে লিখে ফেলি ও দার, জ করে জো, ও দার জো, এই যে দার হসন্ত দিব, দার হসন্ত। ওকে, দেখো এখানে অক্ষর কয়টা আছে? অক্ষর আছে একটা ও, আরেকটা হলো দার, আরেকটা হলো কি, আরেকটা হলো জো, জ করে জো, ঠিক আছে, ও দার জো, 3টা অক্ষর। এই 3টা অক্ষরকে এবার আমরা এইভাবে লিখে ফেলি। ও থাকলে কি লিখবো? অরস ও, তারপরে কি দয়াকার দার বসন্ত, এই যে জ অন্তস্থ জ বর্গীয় জতে রূপান্তরিত হয়, জ করে জো, ও দার জো, ঠিক আছে, এইভাবে এটাকে লিখতে হয়। বোঝা গেছে? বোর্ডে লিখা উঠে কেন আমি জানি না, কেন লিখা উঠে, আমি দেখছি লিখা উঠছে। বুঝছো? আচ্ছা, ওকে, তাহলে এবার আমরা পরের স্টেপে যাই, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। দেখো বর্ণ পাইলে আমরা বর্ণটাকে পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব? শব্দের মাঝে যদি বা শব্দে যদি অনুস্বার থাকে, কি থাকে? অনুস্বার থাকে, অনুস্বার। এই যে এই বর্ণটা যদি থাকে, অর্থাৎ সরি এই বর্ণটা যদি থাকে সেটাকে আমরা ও হসন্ত লিখব। যেমন দেখো বলছি রং, এই রং শব্দের উচ্চারণ কি হবে? র অনুস্বার ও হসন্ত, রং। কেন? কারণ আমরা বলেছিলাম যে খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই বর্ণগুলোতে কি থাকে না? এই বর্ণগুলোর সাথে অবর্ণটা থাকে না, যে কারণে এই অনুস্বারের সাথে যেহেতু অ নাই, সেজন্য আমরা
অনুস্বার সমান সমান উ হসন্ত লিখবো। কথা বোঝা গেছে? কথা বুঝছো? তাহলে রং, এই রঙের উচ্চারণ কি? র অনুস্বার, রং। যেমন শব্দ হলো বাংলা, এই বাংলার উচ্চারণ কি হবে? দেখো বাং, অক্ষর কয়টা? অক্ষর হচ্ছে দুইটা, বাং লা। তাহলে দেখো বাং লয়াকারে লা, বাংলা। বুঝা গেছে? এইভাবে আমরা অক্ষর বিশ্লেষণ করব। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, এরপরে আসো, যদি ইও থাকে, ইও যদি ইও থাকে তাহলে কি করব? শব্দ যদি ইও থাকে, যেমন বলছি কি মিয়া, মিয়া, এই মিয়া শব্দের উচ্চারণটা কি? একটা হলো মি আর একটা হলো আ, মিয়া, এরকম না? অক্ষর দুইটা না? দুইটা। তাহলে লিখে ফেলি মি, এই যে অন্তস্থ আকারে আ, মিয়া, অন্তস্থ আকারে আ, মিয়া, উচ্চারণ হচ্ছে এটা। বা আরেকটা শব্দ লিখি, গঞ্জ, একটা শব্দ লিখলাম গঞ্জ। এই গঞ্জ শব্দটার দিকে যদি আমরা একটু তাকাই, চন্দ্রবিন্দু দিতে হবে কিন্তু, মিয়া ইও হলো নাসিক্য ধ্বনি, নাসিক্য নাসিক্য, এই জন্য চন্দ্রবিন্দু দিতে হবে। ওকে, এবার আসো এই বর্ণটাকে যদি বিশ্লেষণ করি তাহলে কি হবে? ইওর সাথে কি আছে? বর্গীয় জ। তাহলে দেখো তো এই জায়গাতে ইওর উচ্চারণ হচ্ছে? হচ্ছে না। কি উচ্চারণ হচ্ছে? গঞ্জ, গঞ্জ, তাই না? গঞ্জ, অর্থাৎ ইওর উচ্চারণটা এখানে দন্তন্য হয়ে যাচ্ছে। এই জন্য এখানে আমরা লিখবো কি? গন জ করে জো। এখন আবার একটা প্রশ্ন হতে পারে যে অন্তস্তয়ের উপরে চন্দ্রবিন্দু দিয়েছি, দন্তন্যয়ের উপরে চন্দ্রবিন্দু কেন দিলাম না? কারণ দন্তন্য নিজেই নাসিক্য। দন্তন্য কি বর্ণ? দন্তন্য নাসিক্য বর্ণ, এজন্য নাসিক্য বর্ণের উপরে চন্দ্রবিন্দু দেওয়া যাবে না। ঠিক আছে? ওকে, এবার আসো, যদি আমাদের মূর্ধন্য থাকে, মূর্ধন্যকে আমরা দন্তন্য বানাবো। কেমন? লক্ষ্য করো কেমন বলছি, বলছি বাণী, বাণী, বাণী। তাহলে বয়াকারে বা, দীর্ঘইকার দন্ত, বয়াকারে বা নয় দীর্ঘিকারে নি, বাণী, দুইটা অক্ষর। এখন তাহলে উচ্চারণ কি হবে? বয়াকারে বা, দীর্ঘইকার থাকলে রস্বইকার, মূর্ধন্য থাকলে কি? দন্তন্য। এই যে বাণী হয়ে গেল। খণ্ড ত, খণ্ড ত থাকলে আমরা ত হসন্ত দিব। যেমন একটা শব্দ লিখলাম বৃহৎ, দেখো তো বৃহৎ, হত হত বৃহৎ, ঠিক আছে? বৃহৎ, তাহলে ত খণ্ড ত মানে ত হসন্ত, শেষ। যদি আমাদের অন্তস্থ জ থাকে, যেমন শব্দ লিখলাম যদি, তাহলে এই যদি উচ্চারণটা কিভাবে লিখবো? জ করে জো, দরে শিকারে দি, যদি। কেন? এই যে অক্ষর দুইটা, একটা হলো জ, একটা হলো দি। এখন কি আমরা কি বলি? যদি, যদি, আমরা কিন্তু যদি বলি না, এটাকে আমরা জ উচ্চারণ করি না, উচ্চারণ করি কি? জো, জো, জ করে জো, দরে শিকারে দি, জো দি, এভাবে উচ্চারণ করি, সেজন্য আমরা এইভাবে লিখবো। ওকে, এরপরে আসো, এই বর্ণটা, আমার উপর প্রচুর ইঁদুর, বাবারে, পায়ের উপর দিয়ে লাফ দিল। ওকে, তাহলে আমরা আগাই। লক্ষ্য করো, বলছি ক্ষতি, একটা শব্দ লিখলাম ক্ষতি, আরেকটা শব্দ আমি লিখলাম লক্ষ্য করো, আমি একটা শব্দ লিখলাম ক্ষতি, আরেকটা শব্দ লিখলাম পরীক্ষা, পরীক্ষা, দুটো শব্দ লিখলাম। শব্দ দুটোর মধ্যে দেখো অক্ষর কিন্তু উচ্চারণ হচ্ছে কি? উচ্চারণ হচ্ছে, একটা হচ্ছে খ, আর একটা হচ্ছে কি? তি, ক্ষতি, অক্ষর দুইটা। পরীক্ষা, ও রিক খা, পরীক্ষা, রিক হসন্ত হবে, রিক বদ্রাক্ষর। লক্ষ্য করো, আমি কি বলছি? এটা কিন্তু উচ্চারণ হচ্ছে খ, খ, অ উচ্চারণ হচ্ছে শেষে, ক্ষতি। এই আমরা কি ক্ষতি বলি? এই তুমি আমার অনেক ক্ষতি করেছো? না, তুমি আমার অনেক ক্ষতি করনি, ক্ষতি করেছো, খো, খো, খ করে খো, তরে শিকারে তি, ক্ষতি। অর্থাৎ এটা আমাদের অটা উচ্চারণ হবে। ওকে, এবার দেখো
পরীক্ষা, আমরা কি বলি পরীক্ষা, আমাদের পরীক্ষা আছে প প পরীক্ষা আছে না, আমাদের পরীক্ষা আছে প করে পো। তাহলে লিখে ফেলো প করে পো, রসিকারে রিক, ক্ষয়াকারে খা, পরীক্ষা। এবার দেখো এই যে যুক্ত বর্ণটা যখন শব্দের শুরুতে আসছে তখন উচ্চারণ হয়েছে খ, অর্থাৎ এখানে উচ্চারণ হলো খ, শুরুতে ছিল। আর যখন এই যুক্ত বর্ণটা শব্দের মাঝে ছিল তখন সেটা উচ্চারণ হয়েছে কি ক খ। এই যে দেখো র এর পরে কি আছে, এই যে যুক্ত বর্ণটা, এই জন্য যুক্ত বর্ণটা উচ্চারণ হয়েছে কি ক খ। কথা কি বোঝা গেছে? এই কথা বুঝছো বাচ্চারা, কথা বুঝেছো? বুঝছো না বুঝো নাই? অনেকে বলছো বুঝো নাই। আচ্ছা, ক খ আবার বলুন। আমি বললাম শব্দের মাঝে যদি থাকে, লক্ষ্য করো এই বর্ণটা যদি শব্দের মাঝে থাকে তাহলে ওইটা ক খ উচ্চারণ হবে, ক খ, ক হসন্ত খ উচ্চারণ হবে। আর শব্দের শুরুতে যদি থাকে তাহলে সেটা হবে কি আমাদের আহ শব্দের শুরুতে যদি থাকে তাহলে সেটা আমাদের খ উচ্চারণ হবে। ওকে, আমি আরেকটা শব্দ লিখলাম ক্ষমা। দেখো ক্ষমা, এই ক্ষীয়টা কোথায় আছে, শব্দের প্রথম বর্ণে, অর্থাৎ তখন এটা কিন্তু উচ্চারণ হচ্ছে খ ময়াকারে মা, ক্ষমা, খ উচ্চারণ হচ্ছে শুধু খ। কিন্তু যখন শব্দের মাঝে থাকছে, যখন আমি বলছি কি সাক্ষী, দেখো দেখো তো এবার ক্ষীয়টা কোথায় আছে, শব্দের মাঝে বা শেষে যেখানে আছে, আছে তো, শুরুতে তো নাই। তাহলে উচ্চারণ হবে কি, উচ্চারণ হবে ক খ। যেমন তুমি বলছো কি, তুমি বলছো সাক্ষী, দেখো এই খটাকে তুমি ক খ উচ্চারণ করছো, ক খ, ক খ উচ্চারণ করছো। এবার তুমি উচ্চারণটা লিখে ফেলো, তাহলে সয়াকার ক, শাক খয় শিকারে কি, সাক্ষী। এটা হচ্ছে অক্ষর বিশ্লেষণ, এটা হচ্ছে উচ্চারণ। কথা কি বোঝা গেছে এবার? এবার বুঝছো তো? এবার তো বুঝছো, আশা করছি এবার বুঝছো। ওকে, এবার আসি শেষ বর্ণ যেটা গ গে। এই বর্ণটা দেখে একটু আমরা খেয়াল করি। গ গে বর্ণ মানে যুক্ত বর্ণটা, এই যুক্ত বর্ণটাকে যদি আমরা ভাগ বিশ্লেষণ করি, দেখো এই বর্ণটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাবো, পাবো হলো বর্গীয় জ, বর্গীয় জ এর সাথে পাবো ইয়। লক্ষ্য করো প্রথমে বর্গীয় জ তারপরে ইয়। দেখো আমরা যখন এই বর্ণটাকে দেখেছি, এই বর্ণটাকে যখন বিশ্লেষণ করলাম প্রথমে পেয়েছি ইয় তারপরে পেয়েছি বর্গীয় জ। কিন্তু এই বর্ণটা যখন আমরা বিশ্লেষণ করছি প্রথমে পাচ্ছি বর্গীয় জ তারপরে ইয়। সুতরাং এই বর্ণ দুইটার দিকে একটু খেয়াল রাখবে, যুক্ত বর্ণ দুইটার দিকে, ঠিক আছে? পরীক্ষায় আসে, যুক্ত বর্ণ বিশ্লেষণে পরীক্ষায় আসে এটা। এখন দেখো আমি যখন এই বর্ণটা শব্দের শুরুতে থাকবে তখন উচ্চারণ হবে এইটার মতো, এটা যখন শব্দের শেষে থাকবে তখন উচ্চারণ। হ্যালো, যখন আমরা বিশ্লেষণ করছি প্রথমে পড়ছি বর্গীয় জ তারপরে ইয়। হ্যাঁ, কথা কি শোনা যায়? একটু কমেন্ট করবে। বিদ্যুৎ চলে গেছে তো, নেট কানেকশন একটু সমস্যা হচ্ছে। কথা কি শোনা যাচ্ছে? এবার কি পেয়েছো ঠিকঠাক? শোনা যাচ্ছে কি, একটু কমেন্ট করো, শোনা যাচ্ছে কি একটু কমেন্ট করো ফার্স্ট।
শোনা যাচ্ছে? ওকে। তো আমি তো শুনতে পাই না। হ্যালো? হ্যাঁ। আচ্ছা, শোনা যেহেতু যাচ্ছে আমরা শুরু করি, হ্যাঁ? বিদ্যুৎ চলে গেছে তো, এইমাত্র বিদ্যুৎ চলে গেল। ওকে। লক্ষ্য করো, আমরা যদি শব্দের শুরুতে এই বর্ণটা যদি পাই, একজন অসুখী, দেখো এখানে ও সুখী হবে না, ও সুখী হবে না, ও সুখী হবে না, হবে অসুখী, অসুখী, ঠিক আছে? এটা হবে। কেন এটা হবে? কারণ এখানে নেগেটিভ, বাক্যটা হচ্ছে নেগেটিভ, অটা নেগেটিভ অর্থে বসেছে, বিপরীত অর্থে বসেছে, তাই এটা অই থাকবে। আমরা এটা পরে আলোচনা করছি, আগে আমরা এইটা একটু দেখে নিই, হ্যাঁ? শব্দের শুরুতে যদি এই বর্ণটা থাকে তাহলে উচ্চারণ হবে এইটা, আর যদি মাঝে থাকে তাহলে উচ্চারণ হবে এইটা। আমরা উদাহরণ দেখি, উদাহরণ থেকে বিষয়টা ক্লিয়ার করি। ওকে, দেখো, একটা শব্দ লিখলাম বিজ্ঞ। অক্ষর কয়টা? দুইটা। বিগ, গ করে গো, বিজ্ঞ, অক্ষর দুইটা। একটা শব্দ লিখলাম জ্ঞাত, জ্ঞাত, জ্ঞা, জ্ঞাত, তাই না? অক্ষর হচ্ছে দুইটা। ওকে, এখন আসো, এই বর্ণটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাই? প্রথমে পাই বর্গীয় জ, তারপরে পাই হচ্ছে ইয়। অর্থাৎ এই জায়গাতে একটা নাসিক্য বর্ণ ছিল। নাসিক্য বর্ণ যখন হারাই যাবে তখন যে উচ্চারণটা হবে এর পরিবর্তে তার উপরে একটা চন্দ্রবিন্দু বসাতে হবে। অর্থাৎ এই জায়গাতে যেহেতু নাসিক্য বর্ণ ছিল, সেজন্য আমরা একটা চন্দ্রবিন্দু দিব, চন্দ্রবিন্দু দিব, ঠিক আছে? ওকে, এবার দেখো উচ্চারণটা তাহলে কি হবে? উচ্চারণ হচ্ছে বিগ, গ করে গো, বিজ্ঞ। প্রথমে অক্ষর বিশ্লেষণ, তারপরে হচ্ছে আমাদের উচ্চারণ লেখা। একইভাবে জ্ঞাত শব্দটার দিকে যদি আমরা তাকাই তাহলে কি হবে? জ্ঞা, ত করে তো, জ্ঞাত। বোঝা গেছে? প্রথমে যদি পাই শব্দের তাহলে গয়ে জফলা চন্দ্রবিন্দু হবে, আর যদি শব্দের মাঝে পাই তাহলে গ, গ পরের গতে চন্দ্রবিন্দু হবে। এই হচ্ছে তফাৎ। এই তথ্যটুকু একটু মাথায় রাখো, মাথায় রেখে পরবর্তী অবস্থানে যাও। বুঝছো কি? কমেন্ট করো ফার্স্ট।